আসসালামু আলাইকুম। নবম দশম এসএসসির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে JM এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 1 থেকে রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করার পূর্বে ওই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক আমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে প্রশ্নের অ্যান্সার করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা উদ্দীপকটি পড়ার চেষ্টা করি। কি বলা হয়েছে ভালো করে খেয়াল করো। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। এটা আসলে প্রকৃত দৈর্ঘ্য, যেখানে প্রধান স্কেলের পার্ট ছিল 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। দৈর্ঘ্য পরিমাপে 4% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান রয়েছে। তো এই যে আমাদের উদ্দীপকটা আমরা পড়লাম, এই উদ্দীপক থেকে আমাদেরকে কয়েকটা বিষয় সংগ্রহ করে নিতে হবে, কয়েকটা তথ্য অবশ্য কালেক্ট করে নিতে হবে। আমাদেরকে ক নম্বরে প্রশ্ন করা হয়েছে মৌলিক রাশি কাকে বলে, এটা অবশ্য এক অধ্যায় থেকে এসেছে। খ নম্বর, তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। তো যে কোনো তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ কেন অধিকতর গ্রহণযোগ্য, সেই বিষয়টা নিয়ে কথা বলতে বলা হয়েছে। গ নম্বরে বলা হয়েছে ভার্নিয়ারের সমপাত্য নির্ণয় করো, এবং ঘ নম্বরে বলা হয়েছে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা এখানে ক খ নিয়ে খুব একটা আলোচনা করব না। আমাদের মূল আলোচনার বিষয় হলো গ ঘ, এবং গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে সেটা নিয়ে আমাদের আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের সমাধান করার চেষ্টা করি। তো এখানে খেয়াল করে দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে দেওয়া আছে কি কি, তাহলে আমরা সেগুলোকে সংগ্রহ করে দেখো দেখো খেয়াল করে দেখো যে দেওয়া হয়েছে প্রধান স্কেল পার্ট। এই দেখো খেয়াল করো, প্রধান স্কেল পার্ট দেওয়া রয়েছে 6.4। তার মানে প্রধান স্কেল পার্ট আমরা এখানে লিখে নেব 6.4 সেন্টিমিটার, এখানে দেওয়া রয়েছে প্রধান স্কেল পার্ট। আর কি দেওয়া রয়েছে, প্রকৃত দৈর্ঘ্য, যে ঘনকের বাহু পরিমাপ করা হয়ে গেল সেই ঘনকের বাহু পরিমাপ করে পাওয়া গেল 6.48। তাহলে এটা হলো 6.48 সেন্টিমিটার, এটা পাওয়া গেল। আর কি পাওয়া গেল, এখানে বলা হয়েছে যে যে স্লাইড ক্লিপার্স দিয়ে বা যে ভার্নিয়ার স্কেল দিয়ে এই জিনিসটা পরিমাপ করা হলো সেই ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করে নিতে পারি। প্রধান স্কেল পার্ট আমাদের সেন্টিমিটারে দেওয়া, প্রকৃত পার্ট এটাও সেন্টিমিটারে দেওয়া, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক যেটা বের করলাম সেটা হলো মিলিমিটার। আসলে এই 1 হলো ভার্নিয়ারের প্রধান স্কেলের 1/1 মান 1 মিলিমিটার, আর এটা হলো ভার্নিয়ার স্কেলের 1/1 মান। তো ভার্নিয়ার স্কেলের 1/1 মান হলো, যেহেতু এখানে একটা রিলেশন রয়েছে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, তাহলে এই 19কে যদি এই 20 দিয়ে ভাগ করি এবং ভাগ করার পরে ওটাকে মিলিমিটারে প্রকাশ করি, তাহলে কিন্তু ভার্নিয়ার স্কেলের 1/1 মান বের হবে। তো ভার্নিয়ার স্কেলের 1/1 মান বের করে প্রধান স্কেলের 1/1 মানের সাথে বিয়োগ করলেই কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বের হয়ে যাবে। এই ভার্নিয়ার ধ্রুবক মিলিমিটার এককে নেওয়া হয়েছে, এটাকে যদি আমরা এখন সেন্টিমিটার এককে নেই তাহলে এখানে আরও 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে 0.005 সেন্টিমিটার আসবে ভার্নিয়ার ধ্রুবকের মান। তাহলে আমাদের বলছে ভার্নিয়ার সমাপতন কত, প্রশ্নে বলছে ভার্নিয়ারের সমাপতন নির্ণয় করো। তাহলে ভার্নিয়ারের সমাপতন কত, এই বিষয়টা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এখানে একটা সহায়ক সূত্র দেওয়া রয়েছে। দেখো সূত্রটি হলো প্রধান বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ারের সমাপতন ভি ইন্টু ভিসি, ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা এই সূত্র দিয়ে অবশ্য অঙ্কটা করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোনো বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট এম প্লাস
ভার্নিয়ার সমপতন ভি ইন্টু ভিসি। তাহলে আমাদেরকে কিন্তু আসলে ভি বের করতে হবে। এই ভি বের করার জন্য আমরা একটা সমীকরণ তৈরি করে নিই। তাহলে আমরা ভি বের করব, তাহলে ভি এখানে থাকলো ভি ইন্টু ভিসি, এই জিনিসটাকে আমি রাখলাম, তাহলে এই দুইটা বিয়োগ হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু হলো এল মাইনাস এম। তারপরে ভি এর সঙ্গে ভিসি গুণ অবস্থায় আছে, এখানে যদি আমি ভি বের করি তাহলে উপরে থাকবে এল মাইনাস এম বাই ভিসি, তাহলে কিন্তু বের হয়ে আসবে আমাদের ভি এর রেজাল্ট। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি পাবো, খেয়াল করো, প্রথমে এল এর মান বসো, এল এর মান হলো 6.48 সেন্টিমিটার, মাইনাস এম এর মান হলো শুধুমাত্র 6.4, আর ভিসি যেটা সেটা তোমরা পেলাম 0.005, এটাও সেন্টিমিটার। তাহলে উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার কাটা যাবে, কাটা গিয়ে আসলে মূলত ভার্নিয়ার ধ্রুবকের কোনো এককই থাকবে না। তাহলে উপরে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি রেজাল্ট দাঁড়াবে, 6.48 থেকে 6.4 বিয়োগ দিলে আসলে দাঁড়াবে 0.08। এই 0.08কে আমাদের ভাগ করতে হবে 0.005 দিয়ে, তাহলে ভি এর মান আসলে দাঁড়াবে কত, তাহলে এটা ভি এর মান আসলে দাঁড়াবে 16। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2024 সালে আসা পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 1-এর সৃজনশীল প্রশ্নটির ঘ এর উত্তর। তাহলে দেরি না করে চলো আমরা মূল আলোচনা শুরু করি। এখানে খেয়াল করো কি বলা হয়েছে, বলা হয়েছে যে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এইখানে আমাদের প্রথমে দেখো কি দেয়া রয়েছে, আমরা সেগুলো আগে কালেক্ট করে নেব। তাহলে আমাদের কিন্তু আগে থেকে কিন্তু পরিমাপকৃত প্রকৃত দৈর্ঘ্যটা দেওয়া হয়েছিল, তো প্রকৃত দৈর্ঘ্যটা কত সেটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে এখানে ঘনকের পরিমাপকৃত দৈর্ঘ্য এটাকে ধরি আমরা এল, এই এল ইকুয়াল টু, এই এলটা দেওয়া ছিল আমাদের 6.48 সেন্টিমিটার, এটা ছিল পরিমাপকৃত দৈর্ঘ্য। যেহেতু এটা ঘনক, তাহলে ঘনকের তো প্রত্যেকটা বাহুই সমান হয়, অতএব ঘনকের পরিমাপকৃত, এটা হলো এক পৃষ্ঠের ক্ষেত্রফল, এক পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এক পৃষ্ঠের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব, এরিয়া। তো এরিয়া হলো এল স্কোয়ার, এই এল এর উপর স্কোয়ার দিলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের হবে। সেক্ষেত্রে আমরা 6.48 এটার উপর স্কোয়ার করে নিতে পারি, স্কোয়ার করে নিলে আমাদের এবং এককটা লিখতে হবে আমাদের সেন্টিমিটার স্কোয়ার। তো এই সংখ্যাটাকে স্কোয়ার করলে কত হয় সেটা আমাদের জানার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই রেজাল্টটা কত আসে আমরা দেখে নিই। তাহলে আমাদের কি করতে হবে, 6.48 এই সংখ্যাটার আমাদের স্কোয়ার করে নিতে হবে। এই স্কোয়ার হলো 41.9904। তাহলে আমাদের রেজাল্ট যেটা দাঁড়ালো সেটা হলো 41.9904 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এভাবে আমরা কি করলাম, আমরা ঘনকটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম। কিন্তু এইখানে খেয়াল করে দেখো, এইখানে ঘনকটির দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে 4% কিন্তু ত্রুটি রয়েছে। তাহলে সেই 4% ত্রুটি কাজে লাগিয়ে আমাদের সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য বের করে সেখান থেকে আমরা কিন্তু আরও ক্ষেত্রফল বের করব। তাহলে এখন কি হবে, যেহেতু দৈর্ঘ্য পরিমাপে
দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি এটা রয়েছে 4%। অতএব চূড়ান্ত ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি, এই চূড়ান্ত ত্রুটিটা আমরা বের করে নেব। এই চূড়ান্ত ত্রুটিটা হবে প্লাস মাইনাস, অর্থাৎ চূড়ান্ত ত্রুটিটা কিন্তু প্লাসও হয় মাইনাসও হয়। এই চূড়ান্ত ত্রুটিটা আমরা বের করব প্লাস মাইনাস কত, এই যে আমাদের প্রকৃত দৈর্ঘ্য ছিল 6.48, এর 4%, এর 4%, এই 4% কত হয় সেটা আমরা বের করে নেব। প্লাস মাইনাস, তো 4% কত হয়, কোনটার 4%? এই 6.48 এই সংখ্যাটাকে আমরা পার্সেন্ট করে নেব। সেক্ষেত্রে যদি আমরা 4 দিয়ে গুণ করে নিই, 4 দিয়ে গুণ করে নিলাম, গুণ করার পরে যে রেজাল্টটা আসবে তাকে যদি আমরা আবার 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পার্সেন্ট পেয়ে যাব। অবশ্যই এখানে পার্সেন্ট আরও এই যেখানে দেওয়া ছিল একবারে পার্সেন্ট করে নিতে পারতাম। তো 0.2592, তো 0. রেজাল্টটা দাঁড়ালো আমাদের 0.2592, এটা হলো সেন্টিমিটার। এটা হলো আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা কি করব, তাহলে দৈর্ঘ্য পরিমাপে যে ত্রুটি হলো সেই ত্রুটিটা প্লাসও হলো, সেই ত্রুটিটা মাইনাসও হলো, অর্থাৎ ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি দুই ধরনের ত্রুটি বিদ্যমান থাকবে। এখন আমরা কি করব, তাহলে অতএব দৈর্ঘ্য এখন তাহলে আমরা সম্ভাব্য দৈর্ঘ্যটা বের করব, সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব। তাহলে সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য, সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য, তাহলে আমরা এটাকে দেব এল ম্যাক্স, মানে ম্যাক্সিমাম দৈর্ঘ্য। তো এল ম্যাক্স মানে কি, আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য ছিল 6.48 সেন্টিমিটার, এটা ছিল আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য। এই পরিমাপকৃত দৈর্ঘ্যের সঙ্গে চূড়ান্ত ত্রুটি একবার যোগ হবে, তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য পাবো। তাহলে 6.48 প্লাস 0.2592, এই সংখ্যাটা আমাদেরকে যোগ দিতে হবে। যোগ দিলে আমরা সর্বোচ্চ দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমাদের কি করব, এই যে আমাদের এখানে ক্যালকুলেটর এই মানটা লেখাই আছে, এটার সঙ্গে শুধু আমরা কি করব, 6.48 যোগ করব, তাহলে আমাদের একটা রেজাল্ট বের হবে। তাহলে 6.7392, 6.7392, তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো, 6.7392 সেন্টিমিটার। এটা হলো আমাদের সম্ভাব্য পরিমাপ করা সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য। অতএব সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল, তাহলে আমরা সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল বের করব। তাহলে এটা হবে এ ম্যাক্স, এ ম্যাক্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, পরিমাপকৃত দৈর্ঘ্য দিয়ে আমরা একবার ওই দৈর্ঘ্যকে কাজে লাগিয়ে ঘনকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফল বের করেছি, আবার ওই দৈর্ঘ্যের সঙ্গে চূড়ান্ত ত্রুটি যোগ দিয়ে সর্বোচ্চ দৈর্ঘ্য বের করেছি। সর্বোচ্চ দৈর্ঘ্য বের করার পর ওই সর্বোচ্চ দৈর্ঘ্য দিয়ে এখন সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা বের করব। তো সর্বোচ্চ ক্ষেত্রফল হইলে আমাদের যে এল ম্যাক্সের যে মানটা রয়েছে সেই এল ম্যাক্সের মানটাকে স্কোয়ার করে নিতে হবে। তাহলে 6.9 মানটা লিখা আমাদের ভুল হয়েছে, আর
6.7392 6.7392 এই সংখ্যাটার আমাদেরকে স্কোয়ার করে নিতে হবে। একক হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটাকে আবার স্কোয়ার করব। এখানে স্কোয়ারে চাপ দিলেই আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 45.4168 অনেক বড় একটা সংখ্যা রয়েছে। আমরা কমপক্ষে দশমিকের পরে আমাদের 2 অঙ্ক অথবা 4 অঙ্ক নিলেই ভালো হবে। তো দশমিকের পরে আমরা 2 অঙ্ক নিব অথবা 4 অঙ্ক। যেহেতু এইখানে আমরা দশমিকের পরে 4টা অঙ্ক ব্যবহার করেছি, তাহলে এখানে আমরা 4টা অঙ্ক ব্যবহার করে নিলে আমাদের রেজাল্ট অনেক সুন্দর আসবে। তাহলে 45.4168। তাহলে আমাদের এখানে রেজাল্ট হবে 45.4168 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এটা হলো আমার সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে আবার আমাদের আরও একটা কাজ করতে হবে। সে কাজটা হলো সম্ভাব্য সর্বোচ্চ না, এবার হবে সর্বনিম্ন, সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য। তাহলে পরিমাপকৃত সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য, এটাকে আমরা নিব এল মিনিমাম। খেয়াল করে দেখো, আমাদের যে মূল দৈর্ঘ্যটা ছিল 6.48, এই মূল দৈর্ঘ্য থেকে ওই 4% যে বের করেছিলাম ওটাকে আমরা মাইনাস করে দিতে হবে। তাহলে মূল দৈর্ঘ্যটা ছিল তোমার 6.48, এটার সাথে মাইনাস করব আমরা 0.2592, আর আমাদের একক হবে সেন্টিমিটার। তাহলে এখন এই সংখ্যাগুলো আমাদেরকে বিয়োগ করতে হবে। আমরা আবারও ক্যালকুলেটরের সাহায্য নিব। আমাদের হলো 6.48, এটা হলো মূল দৈর্ঘ্য। এই মূল দৈর্ঘ্যের সঙ্গে এখন ত্রুটি মাইনাস হয়ে যাবে 0.2592। তাহলে মাইনাস করলে যে রেজাল্টটা হবে 6.2208। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো 6.2208 সেন্টিমিটার। এখন এটারই আবার স্কোয়ার করে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল বের করবো। তো সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু পুরো ঘনকটার ক্ষেত্রফল না, ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এটা হলো এ মিনিমাম, এটা ভুল করা সর্বনিম্ন ক্ষেত্রফল। যেহেতু আমাদের ত্রুটি রয়েছে, তাহলে 6.2208 সেন্টিমিটার, এটার উপরে স্কোয়ার করে নিতে হবে। তাহলে সেন্টিমিটার স্কোয়ার, এই রেজাল্টটা কত দাঁড়াবে, তাহলে আমাদের এটা স্কোয়ার করে নিতে হবে। তাহলে 38.6983 হয়, ওটাকে 4 লেখা যাবে। তাহলে 6 দশমিক না, 6 দশমিক না, এটা ভুল হলো। আমাদের স্কোয়ার করার পরের যে মানটা, স্কোয়ার করার পরে যে মানটা আমরা পেয়েছি সেই মানটা নিতে হবে। তাহলে আমাদের এবারের মানটা দাঁড়াচ্ছে হলো 38.6984 লিখলে ভালো হবে, 4 সেন্টিমিটার স্কোয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো যে আমরা আসলে এখানে মোট 3টি ক্ষেত্রফল বের করলাম। একটা হলো মূল দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল, যেটা হলো এ। তারপরে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 4%, সেই 4%কে কাজে লাগিয়ে একটা বের করেছে এল ম্যাক্স বা ম্যাক্সিমাম দৈর্ঘ্য। সেই ম্যাক্সিমাম দৈর্ঘ্য দিয়ে একটা ম্যাক্সিমাম ক্ষেত্রফল। তারপরে ত্রুটির মান ঋণাত্মক ধরে দৈর্ঘ্য বের করেছে একবার সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য, ওটা হলো সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে আবার বের করেছি সর্বনিম্ন ক্ষেত্রফল। তার মানে 3টা ক্ষেত্রফল হলো, একটা হলো এ, একটা হলো এ ম্যাক্স, একটা হলো এ মিনিমাম। ঠিক আছে, তাহলে এই 3টি ক্ষেত্রফলের মধ্যে দেখো, আমাদের 3টি ক্ষেত্রফলের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য রয়েছে। এই 3টি ক্ষেত্রফলের পার্থক্য যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের আমরা 3টি ক্ষেত্রফলের পার্থক্যকে যদি আমরা বিয়োগ করি,
তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটিটা পেয়ে যাব। তাহলে আমরা ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের যেহেতু জায়গা হচ্ছে না এই পেজে, তাহলে আমরা এই লেখাগুলোকে একটু ছোট করে নিই। এই লেখাগুলোকে ছোট করে নিয়ে একপাশে রেখে দিয়ে আমরা কি করব, বাকি কাজটা আমরা করব। হ্যাঁ, তাহলে কি করব, আমরা এই লেখাগুলোকে আমরা একপাশে লিখে দিই এবং বাকি কাজটুকু আমরা এখন করব। তাহলে কি হলো, এখানে বেশি ছোট হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে বাকি কাজটুকু হলো আমাদের এখন চূড়ান্ত দৈর্ঘ্য, চূড়ান্ত ত্রুটি বের করা। এখানে আমাদের কি লিখব, যেহেতু আমাদের এ ম্যাক্স এটা সবচাইতে বড়, তারপরে এ ছোট, তারপরে এ মিনিমাম এটা আরও একটু ছোট, তাহলে আমরা এই প্রথমের দুইটার বিয়োগফল দিয়ে একটা চূড়ান্ত ত্রুটি বের করব এবং পরের দুইটার বিয়োগফল দিয়ে আমরা আর একটা চূড়ান্ত ত্রুটি বের করব। অতএব ক্ষেত্র পরিমাপে চূড়ান্ত ত্রুটি ক্ষেত্র পরিমাপে চূড়ান্ত ত্রুটি, এই চূড়ান্ত ত্রুটিটা নেব একবার সর্বোচ্চ। প্রথমটা যেটা বের হবে সেটা সর্বোচ্চ, এটাকে আমরা দেব ডেল্টা এ। এই ডেল্টা এর মানটা আমরা দেব এ ম্যাক্স বিয়োগ এ। তো এ ম্যাক্স এর মানটা কত, এ ম্যাক্স এর মানটা ছিল 45.4168 বিয়োগ এখান থেকে এর মান যেটা আমাদের একদম মূল এর মান ছিল 41। মূল এর মানটা, এই যে লেখাটা আমার একটু ছোট হয়ে গেছে, সেই ছোট হয়েছিল ওটা 41.9904। এই সংখ্যা দুটোকে বিয়োগ করতে হবে, এখানে একক হবে সেন্টিমিটার স্কয়ার। তো এই সংখ্যা দুটি বিয়োগ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো 3.4264 সেন্টিমিটার স্কয়ার। এই সংখ্যাটা পাবো, এটা হলো সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে এবার সর্বনিম্ন ত্রুটি তাহলে কোনটা বের হবে, সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন যেটা সেটা হবে ডেল্টা এ প্রাইম। এটা কোনটা, এটা হলো এটা এ বিয়োগ এ মিনিমাম। তাহলে এর সঙ্গে বিয়োগ হবে এ মিনিমাম, বিয়োগ হবে এ কোনটা, ওই 41.9904 বিয়োগ। আর আমাদের এ কোনটা, এটা তো হলো, আর এ মিনিমাম যেটা, সেই এ মিনিমামটা হলো 38.6984 সেন্টিমিটার স্কয়ার। এটা হলো সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানকার যে রেজাল্টটা দাঁড়াবে সেই রেজাল্টটা হবে 3.292 সেন্টিমিটার স্কয়ার। তো এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা কি করলাম, ক্ষেত্র পরিমাপে চূড়ান্ত ত্রুটি বের করলাম। তো এখানে চূড়ান্ত ত্রুটি দুই ধরনের বের হলো, একটা হলো সর্বোচ্চ এবং একটা সর্বনিম্ন। তো চূড়ান্ত ত্রুটি যেটা সর্বোচ্চ সেটাই গ্রহণ করতে হয়। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি সর্বোচ্চ গ্রহণ করব। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো ডেল্টা এ এই রাশিটা বড় আর ডেল্টা এ প্রাইম এই রাশিটা ছোট। অতএব চূড়ান্ত ত্রুটি এটা কিন্তু দৈর্ঘ্য পরিমাপে না, এটা ক্ষেত্র পরিমাপে। চূড়ান্ত ত্রুটি ডেল্টা এ গ্রহণযোগ্য, তাহলে এটা গ্রহণযোগ্য। সুতরাং
সুতরাং আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। সুতরাং আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি বের করার জন্য তাহলে আমাদের রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি, তো আর এটা বের করার জন্য কি হবে, এই যে আমরা চূড়ান্ত ত্রুটি বের করলাম ক্ষেত্র পরিমাপের ডেল্টা এ, এটাকে মূল ক্ষেত্রফল এ দিয়ে ভাগ করতে হবে এবং 100% করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের ডেল্টা এর মান যেটা, সেটা তো আমরা বলেছি এটা গ্রহণযোগ্য 3.4264। তাহলে এটা হলো 3.4264, আর আমাদের এই মানটা ছিল মূল যে এর মানটা ছিল সেটা হলো 41.9904। এটাকে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে পার্সেন্ট বানায় নেব। তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে আমরা ক্যালকুলেটরে এটা হিসাব করে একটু দেখে নেই। তাহলে প্রথমে কি করব, 3.4264 এই সংখ্যাটাকে আগে 100 দিয়ে গুণ করে নিই। 100 দিয়ে গুণ করার পর যা পাবো তাকে আমি ভাগ করব 41.9904। তাহলে রেজাল্টটা দাঁড়াবে 8.195, মানে 8.16 ধরা চলে। তাহলে আমাদের যে রেজাল্টটা দাঁড়ালো সেটা হলো 8.16%। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের এইখানে এই গাণিতিক সমস্যার সমাধান করার পরে আমরা যে সিদ্ধান্তে আসলাম সেটা হলো যে এখান থেকে যে আপেক্ষিক ত্রুটি আমরা বের করলাম, সে আপেক্ষিক ত্রুটির মান পাওয়া গেল 8.16%। আসলে আপেক্ষিক ত্রুটি 10% পর্যন্ত গ্রহণযোগ্য হয়। যেহেতু এটা 10%-এর কম, তাহলে এটা অবশ্যই এটা গ্রহণযোগ্য এবং এটা নির্ভরযোগ্য। তাহলে আমরা কি করতে পারবো, আমরা বলতে পারবো আমাদের গাণিতিক হিসাব অনুসারে আপেক্ষিক ত্রুটি 10% অপেক্ষা কম, তাই এটি নির্ভরযোগ্য।